চাঁপাইনবাবগঞ্জে সার, ডিজেল ও শ্রমের উচ্চ মূল্যে আমনের আবাদ নিয়ে বিপাকে কৃষক, উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কা। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ঝুঁকির মধ্যে সুন্দরবনের বাঘ সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি বন বিভাগের। এবং জাপানের কিউশু দ্বীপের কুমামোতোয় 7.1 মাত্রার ভূমিকম্প, এখন পর্যন্ত নিহত 13। একটি শপিং মলের ছাদ ধসে আটকা পড়েছে বহু মানুষ। হবিগঞ্জে এনসিপির সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক মিথ্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও যুবদল। মঙ্গলবার রাতে কর্মসূচি ঘোষণা করা হয়। জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। এদিকে এনসিপি ও ছাত্রদল যুবদল উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবারের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে জানিয়েছে পুলিশ। এক এমপির নীতিস্খলনজনিত কর্মকাণ্ড ঘিরে কিছুটা ভাবমূর্তি সংকটের মুখে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। যদিও এ বিষয়ে ব্যবস্থা নিয়ে নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ না করার বার্তা দেওয়া হয়েছে বলে দাবি দলটির। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনীতিকের ব্যক্তিগত আচরণ দলের ভাবমূর্তি থেকে বিচ্ছিন্ন কিছু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার তাগিদ তাদের। গত 20 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলামী। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। নির্বাচিত জনপ্রতিনিধির বিতর্কিত ব্যক্তিগত কর্মকাণ্ডের বিষয়ে জামায়াতের দলীয় অবস্থানের বিষয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, এই সিদ্ধান্তে নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপোষ না করার বার্তায় দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে নেতাকর্মীদের কাছে নৈতিক বিষয়ে অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলেও মনে করেন তিনি। জামাতের নৈতিক ভাবমর্যাদাটা জাতির কাছে এটা একটা পরীক্ষা। কাজটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা করতে গিয়ে জামাতকে যে সিদ্ধান্ত নিতে হয়েছে কষ্টের সঙ্গে, সেটা জামাতের সারা দেশের কর্মী সমর্থক নেতা কর্মীদের মধ্যে জামাতের নৈতিক মর্যাদাটাকে উঁচু করেছে এবং আমরা আরও সতর্ক হতে পেরেছি। দলীয় শৃঙ্খলা ও জন আস্থা ধরে রাখতে জামায়াত ইসলামী তাদের নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের জন্য নতুন কোনো নির্দেশনা দিচ্ছে কিনা তার জবাবও দেন দলের সেক্রেটারি জেনারেল। আপনি রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করেন। আপনার কাছে যদি রাজনীতির উন্নত কোনো আদর্শ থাকে, দেশ সমাজ রাষ্ট্রের কল্যাণে জামাত যা বলতে চায় তার থেকে ভালো কোনো মডেল থাকে, আপনি পেশ করেন। এটা হচ্ছে পলিটিক্স, এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আমাদের সারা দেশের নেতা কর্মীরা নৈতিক দিক থেকে কঠোর থাকবেন, সুশৃঙ্খল থাকবেন। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণও দলের ভাবমূর্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে কোনো ধরনের স্খলন জনগণ ও দলের সাথে বিশ্বাসঘাতকতারই শামিল। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আর কি। দলের সাথে করলেন, জনগণের সাথে করলেন। আর জনগণের সাথে করা মানে তার পার্লামেন্টে থাকারও কোনো অধিকার আছে বলে অন্তত আমি মনে করি না। আমরা যদি ইতিবাচকভাবে জিনিসটা দেখি যে এই বিষয়টা নিয়ে কিন্তু জামাত খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। যারা ইসলামপন্থী রাজনীতি করেন তাদের জন্য তো আসলে এটা একদমই যায় না, এটা খুবই অন্যায় হয়েছে। এখন বাংলাদেশের ইসলামপন্থী বলেন, ইসলামপন্থীরা বলেন, সবার জন্য কিন্তু মোরাল একটা নৈতিকতার স্ট্যান্ডার্ড থাকতেই হবে। আগামীতে বিতর্ক এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি ও জবাবদিহিতার স্পষ্ট ব্যবস্থা থাকা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের একটা আচরণবিধি থাকতে হবে। সকল পার্টির জন্য একটাই থাকতে পারে, আচরণবিধি থাকতে পারে যে রাজনৈতিক দল কোন ধরনের অপরাধ করলে সেই রাজনৈতিক দল করতে পারবে না। এটা একটা কমন থাকতে পারে, কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। আবার সংসদের জন্য একটা আলাদা কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। কেবল নৈতিক মানদণ্ড ও দলীয় আচরণবিধি তৈরি করলে হবে না, কার্যকরভাবে তা অনুসরণ করাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমন মৌসুম, তবে সার আর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি তাদের।
চাঁপাইনবাবগঞ্জে মাঠ জুড়ে এখন আমন রোপণের উৎসব। পর্যাপ্ত বৃষ্টি খরচ বাঁচিয়ে দিলেও হাসি নেই কৃষকের মুখে। গেল বছর প্রতি বস্তা ইউরিয়া সার কিনতে যেখানে কৃষকের খরচ হয়েছিল 1100 থেকে 1200 টাকা, সেখানে এবার গুনতে হচ্ছে 1450 থেকে 1500 টাকা। খরচ বেড়েছে ডিজেলেও, শ্রমিকের মজুরিতেও নেই স্বস্তি। এই বছর অতিরিক্ত খরচ, তার কারণ যে এবছর একই চোচ্ছা আবাদ শুরু হয়েছে, একই সাথে পানি হয়েছে, যে পাইটের খুব সংকট, পাইট পাচ্ছি না, হালের খুব সংকট, হাল পাচ্ছি না, আমরা এইভাবে কোনো হালে চলছি। সাহারের দাম তো আমাকে কমাইছে না, সাহারের দাম তো বাড়ছে, আমরা কি করব? আমাকে জমি জমা করে ব্যাস আমাকে জমি জমা করতে হয়েছে। সার, ডিজেল আর শ্রমিকের পেছনে ব্যয় বাড়ায় ফসলের উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় কৃষক। দাবি সরকারি প্রণোদনা বাড়ানোর, বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমনের দাম নির্ধারণ করে দেওয়ার। সাহারের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে, আর ধানের দাম বাড়তি করতে হবে, তাহলে কৃষক বাঁচবে। সারের দাম বা ডিজেলের দাম বৃদ্ধিতে আমাদের উৎপাদন খরচ বাড়ছে, আমরা কিন্তু সেই উৎপাদন খরচ হিসেবে দ্রব্যমূল্যের দামটা বেশি পাবো না, আমরা বাড়াতে পারবো। এই পরিস্থিতিতে আসলে কৃষিটা কোথায় যাবে এটা বলা খুব অনিশ্চিত। আসলে কৃষকের ফসল, সবজির দাম এত হবে, এইটার দাম এটা হবে, একটা নির্ধারিত মূল্য যদি তৈরি হতো তাহলে খুবই ভালো হতো। আমন চাষাবাদে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এ পর্যন্ত 8270 হেক্টর জমিতে রোপণ কাজ হয়েছে, যেটাকে যদি বলি 15% জমিতে রোপণ হয়েছে। এবং আবহাওয়া যেহেতু অনুকূলে আছে এবং কৃষকরা ব্যস্ত আছে ধান রোপণের জন্য, আশা করা যায় আমাদের যেটা টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারব। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর 53,800 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। বছর জুড়ে চাষযোগ্য, উচ্চ ফলনশীল ও রোগ সহনশীল বাড়ি ধুন্দল এক উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। চট্টগ্রামের খুলশী কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক চাষে মিলেছে আশাব্যঞ্জক ফলন। সংশ্লিষ্টরা বলছেন, সুস্বাদু এবং বাজারে চাহিদা থাকায় যাত্রী কৃষকের জন্য সম্ভাবনাময় একটি সবজি। মাচা জুড়ে দুলছে শত শত ধুন্দল, আর এই চিত্র চট্টগ্রামের খুলশী কৃষি গবেষণা কেন্দ্রের। বছর জুড়েই বাজারে ধুন্দলের চাহিদা থাকলেও মৌসুমের বাইরে এর উৎপাদন কমে যায়। এ সংকট কাটাতে এবার আশার খবরই দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বাড়ি ধুন্দল এক। উচ্চ ফলনশীল ও 12 মাসি এ জাত পরীক্ষামূলক চাষেই দেখাচ্ছে দারুণ সম্ভাবনা। দেশি ধুন্দলের তুলনায় এর ফলন বেশি, স্বল্প আঁশযুক্ত এবং খেতে সুস্বাদু। প্রতিটির ওজন 180 থেকে 200 গ্রাম, আর প্রতি হেক্টরে উৎপাদন হয় প্রায় 50 টন। গবেষকদের মতে উচ্চ তাপমাত্রাতেও ফুল ও ফল ধারণ করতে পারে এই জাত। ভাইরাস সহনশীল হওয়ায় উৎপাদন ঝুঁকিও তুলনামূলক কম। শীতকালে সবজি বেশি থাকে, গ্রীষ্মকালে কম থাকে, তাহলে এই সবজিটা যদি আমরা বাজারে গ্রীষ্মকালে পাই তাহলে আমাদের এই পুষ্টির চাহিদা, সবজির চাহিদা অনেকটাই মিট আপ করবে। গবেষণা সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ধুন্দল প্রায় একই আকৃতির হওয়ায় বাজারে এর গ্রহণযোগ্যতাও বেশি। প্রথমে ওই মাদা তৈরি করেছি, 2 ফুট বাই 2 ফুট মাদা তৈরি করার পরে গোবর, 10 কেজি গোবর, ওই টিএসপি, এমওপি এগুলো দিয়ে আমরা মাটিগুলো রেডি করেছি। রেডি করার পর ওগুলো রোপণ করেছি, চারাগুলো 20-30 দিনের চারা আমরা রোপণ করেছি। ফসলের ক্ষেত থেকে শুরু করে ছাদ বাগান সবখানেই এই জাতের বিস্তার ঘটানো যাবে বলেও আশাবাদী গবেষণা সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। নিয়মনীতির তোয়াক্কা না করে নেত্রকোনায় গড়ে উঠছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এসব হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। দু একটি ঘটনায় প্রশাসন লোক দেখানো ব্যবস্থা নিলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সিংহভাগ। যদি অবৈধ ক্লিনিক বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য অধিদপ্তরের। নেত্রকোনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চলছে 100 শয্যার জনবলে। সেবা বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 30 লাখ মানুষ। এখানে প্রতিদিন নেত্রকোনার 10 উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে যান রোগীরা। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে হাসপাতালের আশপাশে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন রোগীরা। সেখানে পরীক্ষার নামে প্রতারণার শিকার হচ্ছেন তারা। এসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন না থাকলেও নিয়মিত অপারেশন সহ চেম্বার করছেন সরকারি বেসরকারি চিকিৎসকরা। এসব জায়গায় মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্য নীতিমালা, প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। একটা দালাল চক্র আছে যারা হাসপাতালে অবস্থান করে, এবং এইখানে হাসপাতালের ভিতরে থেকেই বাইরের লোক এবং হাসপাতালের ভিতরেরও কিছু কিছু লোক আছে, তারা মিলেই
তারা এই রুগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভুল চিকিৎসা না হইলে আপনার যে আইডিয়ালে ডায়াবেটিস আইসা 25, অন্য জায়গায় না পরীক্ষা করছে আইসা 5, মমি সিং না করছে এনে কোনো ডায়াবেটিস বেশি আইসে না। এরপরও সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে প্রতারিত হয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ রোগীরা। প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর ভুল রিপোর্ট করার কারণে চিকিৎসা ভুল হয়ে যাচ্ছে। নিয়ম মেনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আগে স্টার ছিল, এখন মা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আবেদন করে আমরা বসছি। পরিবেশের যে অরিজিনাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অনেকের দিতে পারে না নেত্রকোনা। অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও সংসদ সদস্যের। যেগুলির লাইসেন্স নাই অথবা যেগুলির লাইসেন্স পাওয়ার মতো যোগ্যতা রাখে না সেইগুলি বন্ধ করে দেওয়া। দালালের প্রকোপও বাড়ছে, তারা বিভিন্নভাবে রোগীদেরকে প্রলোভনা দিয়ে কিছু ডাক্তারও এদের সাথে জড়িত। অবশ্যই এগুলি শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র নাম মায়ের একটা পারমিট নিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওনারা ব্যবসাটা শুরু করে। ক্লিনিক এবং হসপিটাল পরিচালনা আইনে বিধিমালা অনুযায়ী হচ্ছে কোনো লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান চলবে না। নেত্রকোনায় বৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল রয়েছে 11টি, কিন্তু এর বাইরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অন্তত শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক। অরণ্যের রাজা, সুন্দরবনের অহংকার রয়্যাল বেঙ্গল টাইগার। যে বাঘের গর্জনে একসময় কেঁপে উঠত ম্যানগ্রোভের নিস্তব্ধতা, সে বাঘই আজ নানা সংকটে অস্তিত্বের লড়াইয়ে। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল সংকুচিত হওয়া, মানবসৃষ্ট নানা কারণে ঝুঁকির মধ্যে রয়েছে এই বন্য প্রাণীটি। ঝুঁকি কমিয়ে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি বন বিভাগের। সবুজের অনন্ত বিস্তার, শ্বাসমূলের রহস্য আর জোয়ার ভাটার ছন্দে গড়া এক বিস্ময়ের নাম সুন্দরবন। প্রকৃতির এই অপার সৌন্দর্যের বুক চিরে নীরব অথচ দাপুটে পদচারণাচার সেই রয়্যাল বেঙ্গল টাইগার। 6017 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে রয়্যাল বেঙ্গল টাইগার। অথচ নানামুখী সংকটে ঝুঁকির মধ্যে রয়েছে এই বন্যপ্রাণীটি। সচেতন স্বভাব হিসেবে প্রতি 50 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি বাঘের টেরিটোরিয়া, সেই সঙ্গে থাকতে পারে বাঘের পরিবারের সদস্যরা। অথচ সবশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125টি। আমাদের দেশে যে সুন্দরবনের যে বাঘগুলো আছে তার টেরিটোরিয়া আমরা হিসাব করে দেখেছি যে গড়ে প্রায় 50 স্কোয়ার কিলোমিটার একটি বাঘের টেরিটরি। সেই হিসাবে আমাদের বনের যে আয়তন সেই অনুযায়ী আমাদের বাঘের সংখ্যা সঠিক আছে। বনে বাঘের অবস্থান, ঝুঁকি ও সংখ্যা জানতে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বাঘশুমারি পরিচালনা করা হয়েছে, যেখানে বাঘের সংখ্যা কখনো ঊর্ধ্বগামী, কখনো নিম্নগামী। বাঘের সংখ্যা জানতে কখনো পায়ের ছাপ, আবার কখনো ক্যামেরা ট্র্যাপিং ব্যবহার করা হয়েছে। সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশে বাঘের গুরুত্ব অপরিসীম। মানবসৃষ্ট ঝুঁকি বাঘের বড় ক্ষতির অন্তরায় বলছেন পরিবেশবিদ ও সুন্দরবন প্রেমীরা। সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে বাঘের যে সত্যিকার অর্থে বাঘের যে বাসস্থানগুলো, সেগুলোর মধ্যেও এখন ট্যুরিস্ট এবং বিভিন্ন বনজীবীরা তারা প্রবেশ করে তাদের যে নিরবিচ্ছিন্ন যে আবাসিক স্থল, এগুলো নানাভাবে আসলে মানুষ তাদের কর্মকাণ্ডের দ্বারায় এগুলোকে ডিস্টার্ব করছে। এমন অবস্থায় বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচার প্রতিরোধে 2016 সালে ইন্টারপোল পাচারকারীদের একটি তালিকা দেয়। এই তালিকায় বাঘ হত্যা থেকে শুরু করে বিদেশের বাজারে বিক্রির সঙ্গে জড়িতদের নাম উঠে আসার কথা বলছে বন বিভাগ। ইন্টারপোলের একটা রিপোর্ট বেরিয়েছিল যে এই সমস্ত বাঘের পাচারের সাথে বা বাঘ হত্যার সাথে কারা জড়িত, সেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে ওই জায়গার স্থানীয় লোকজন জড়িত ছিল। বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে অন্যান্য বন বিভাগ, আমাদের সঙ্গে কোস্টগার্ড, র্যাব সবাই কাজ করছে। তো এখন ওই চক্রগুলো আসলে ওইভাবে কাজ করতে পারছে না বা ওরা চোরাচালান করতে পারছে না। সুন্দরবনের বাঘের সুরক্ষায় মাটির কিল্লা স্থাপন, মিষ্টি পানির আধার রাখা সহ নানা উদ্যোগের কথা বলছে বন কর্মকর্তা। যখন অতিরিক্ত পানি হয়, জোয়ারের পানিটা বেড়ে যায়, তখন গিয়ে তারা আপনার কিল্লাতে আশ্রয় গ্রহণ করে। বাই চান্স কোনো লোকালয়ে প্রবেশ করে ভিলেজ টাইগার রেসপন্স টিম এবং কমিউনিটি পেট্রোল গ্রুপের সদস্যরা আছে, তারা যে স্থান থেকে ধরা হয়েছিল বা যেদিক থেকে তারা বের হয়েছিল ওই সমস্ত বনাঞ্চলে আমরা আবার অবমুক্ত করে দিচ্ছি। ঝুঁকি কমিয়ে আনার মধ্য দিয়ে সুরক্ষা মিলবে বাঘের, যার মধ্য দিয়ে বাড়বে বাঘের সংখ্যা, এমন প্রত্যাশা সুন্দরবন প্রেমীদের। ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
আর সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় এটি ছিল মার্কিন বাহিনীর ওপর একটি আকস্মিক হামলার চেষ্টা। ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে থাকা একটি মার্কিন ঘাঁটির দিকে ছোড়া হয়েছিল। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে আবারও যুদ্ধে জড়াতে প্রস্তুত তারা। একই দিনে ওয়াশিংটনে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউস জানিয়েছে বৈঠকে ইরান সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাকে লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীর ছোড়া কয়েকটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।